শুক্রবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস। প্রতি বছর এই দিনটি পালনের উদ্দেশ্য হল মাটির গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ বাস্তুতন্ত্র বজায় রাখতে মাটির সম্পদের টেকসই ব্যবস্থাপনার পক্ষে কথা বলা। এবছর 2025 সালে প্রতিপাদ্য হল হেলদি সয়েল ফর হেলদি সিটিজ বা সুস্থ মাটি সুস্থ শহর। দ্রুত নগরায়নের যুগে শহরাঞ্চলের উন্নয়ন ও মানব স্বাস্থ্যের ক্ষেত্রে মাটির অপরিহার্য ভূমিকা এই প্রতিপাদ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই উপলক্ষে গোঘাট 1 নম্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি বিশেষ আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার সৌরভ বর্মন, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মানসী ঘোষ, আরামবাগ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার সাবজেক্ট ম্যাটার বাবলু সাঁতরা সহ বহু কৃষক বন্ধু। বক্তারা জানান, মাটির স্বাস্থ্য ঠিক থাকলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তাই মাটির পুষ্টি সংরক্ষণ, জৈব পদ্ধতির ব্যবহার এবং বৈজ্ঞানিক কৃষিচর্চার উপর জোর দেন তাঁরা। আজকে বিশ্ব মৃত্তিকা দিবস। তো এই বছর এই 2025-এর বিশ্ব মৃত্তিকা দিবসের থিম কি, এটা যদি একটু সংক্ষেপে বলেন। আজকে 5ই ডিসেম্বর 2025 আজকে বিশ্ব মৃত্তিকা দিবস। তো বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আমাদের মেন যেটা মোটো সেটা হচ্ছে আপনার মাটির স্বাস্থ্য সুরক্ষিত রাখা এবং সেই সঙ্গে সঙ্গে মাটির স্বাস্থ্য সুরক্ষিত রাখার সঙ্গে সঙ্গে আমরা সুসংগতভাবে চাষাবাদ করে চাষি ভাইদের স্বার্থ সুনিশ্চিত করা। এটাই হচ্ছে আমাদের বিশ্ব মৃত্তিকা দিবসের প্রধান উদ্দেশ্য। মাটিতে যে অত্যধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ হচ্ছে, এতে করে তো মাটির মধ্যে যে আনুবীক্ষণিক যে জীবগুলো আছে তাদেরও ক্ষতি হচ্ছে। তো এটা এইভাবে তো একটা দূষণ ছড়াচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়টা নিয়ে আমাদের চাষি ভাইদের প্রতি সাজেশন যে আপনারা রাসায়নিক সার যেটা গভর্নমেন্ট নির্ধারিত যে ডোজ রয়েছে সেই ডোজে প্রয়োগ করুন, অতিরিক্ত প্রয়োগ করবেন না। এতে মাটি আমলিক হচ্ছে এবং মাটির ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে মাটির আনুবক্ষণিক জীবরা মারা যাচ্ছেন। তো এই জায়গা থেকে আমাদের প্রধান সাজেশন থাকবে যে আপনারা মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ান, সেই সঙ্গে সঙ্গে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ান, সেই সঙ্গে মাটিতে গ্রিন ম্যানিওরিং ফসলের চাষ করুন বা সিম্বগতীয় উদ্ভিদের চাষ করুন। এতে মাটির স্বাস্থ্য অনেকটা পুনরুদ্ধার হওয়া সম্ভব। এরা বলছিলেন মাটির একটা পরীক্ষা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তো মাটির পরীক্ষার রিপোর্ট গোঘাটের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয়, এই বিষয়টা একটু যদি বলেন। না, যেহেতু আমরা জানি যে গোঘাট আমাদের মাটি অত্যন্ত উর্বর মাটি, সেই ক্ষেত্রে আমাদের প্রায় 2 ফসলি তো বটেই, আমাদের প্রায় 3 ফসলি জমিও চাষ হচ্ছে। সেই 3 ফসলি জমি চাষ হতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ হচ্ছে। যেহেতু প্রচুর পরিমাণ নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ হচ্ছে, সেই ক্ষেত্রে মাটি একটা অম্লত্বের দিকে যাচ্ছে। তো সেই অম্লত্বটা যাতে মাটিকে ফিরিয়ে আনা যায়, সেই জন্য অনেক প্রিকশনারি মেজার রয়েছে। যেমন তার মধ্যে একটা কলি চুন প্রয়োগ বা আপনার গ্রীষ্মকালীন প্লাইং করা বা আপনার মাটিতে ধনচে চাষ একটা কিছুদিনের জন্য ইন্ট্রোডিউস করা। এইগুলো। তো ধনচে চাষ করলে মাটির কী হয়? ধনচে হচ্ছে একটা সিম্বগোত্রীয় উদ্ভিদ। আপনার বাতাস থেকে নাইট্রোজেনটাকে অর্বুদের মাধ্যমে মাটিতে সংরক্ষিত করে। তার সঙ্গে সঙ্গে ধনচের আরেকটা উপকারী প্রভাব হচ্ছে গমকা অ্যাজ এ গ্রিন ম্যানিওরিং ক্রপ, অর্থাৎ সবুজ সার হিসাবে কাজ করে। আপনারা যদি যেটা মানে লাঙলের মাধ্যমে বা রোটারের মাধ্যমে যদি মাটিতে মিশিয়ে দেওয়া হয়, মাটিতে জৈবের পরিমাণ বাড়ায়, মাটির ভারসাম্য বজায় হয়, মাটির পিএইচ ব্যালেন্স হয়। আচ্ছা, এই পিএইচ প্রসঙ্গে আসি। গোঘাটের অ্যাভারেজ প্রতিটা জমিতে পিএইচ ভ্যালু কতক্ষণ পাওয়া গেছে? মোটামুটি আপনি ধরুন 5 থেকে 6। নর্মাল কত থাকা উচিত? নর্মাল আপনার 7 বা 6.5 কাছাকাছি এরকম থাকা উচিত। আচ্ছা, এই যে পিএইচ ভ্যালু যে বাড়ছে, তাই চাষিদের ক্ষেত্রে বিনা পয়সায় কোনো মাটি পরীক্ষার কোনো ব্যবস্থা আছে? আমরা এই জায়গা থেকে আমরা কৃষক ভাইদের, সমস্ত গোঘাট 1 ব্লকের চাষি ভাইদের আমরা সহকৃষি অধিকর্তা কর্মীর কাছ থেকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের সম্পূর্ণ বিনা পয়সায় আমাদের সরকারি উদ্যোগে আপনাদের মাটি পরীক্ষা
মাটির পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এবং তাই নয়, আমাদের যে সমস্ত সয়েল সাথীরা রয়েছেন তারা সবাই, আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনার জমিতে আপনার সময়ে গিয়ে মাটি পরীক্ষা করে নিয়ে আসবে এবং মাটি তার রেজাল্ট সঠিক সময়েই আপনার কাছে পৌঁছে যাবে। সেই জন্য আমাদের অনুরোধ চাষি ভাইদের কাছে আপনাদের মাধ্যমে যে আপনারা এগিয়ে আসুন, আরও বেশি পরিমাণ মাটি পরীক্ষা করে আমরা যাতে চাষি ভাইদের রিপোর্টটা দিতে পারি, এটাই সহায়তা করুন। আচ্ছা, এলাকায় যে 3 ফসলি যে জমি যেগুলো আছে, ধরুন ধান, তারপর আলু, তারপর তিল করছে, এই যে ধারাবাহিকভাবে একইভাবে চাষ করে যাচ্ছে, ডাইভার্সিফিকেশন হচ্ছে না, তো এতে করে কি মাটির কিছুটা উর্বরতা কমছে? হ্যাঁ, কিছু তো কমছেই, কারণ আমরা জানি যে ধান বা আলু দুটো এরাই হচ্ছে হেভি ফিডার ক্রপ, অর্থাৎ এরা অত্যন্ত বেশি মাটি থেকে বেশি পরিমাণ খাবার শুষে নেয়, মানে তুলনামূলকভাবে সিম্বগতীয় উদ্ভিদ বা ডাল জাতীয় উদ্ভিদের থেকে। তো সেই জায়গা থেকে সেই জন্য মাটির একটা ঘাটতি তো হচ্ছেই, মাটির পুষ্টি উপাদানের ঘাটতি তো আছেই। পাঞ্জাব হরিয়ানাতে আগে আমরা শুনতাম প্রচুর গম চাষ হতো, সেখানে কি গমের ফলন কিছুটা কমে গেছে বলে শোনা যাচ্ছে, এটাও কি এই দূষণের কারণে? হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে তো কমছেই। মাটি তো কন্টিনিউয়াসলি ওইভাবে চাষের জন্য তো মাটির উর্বরতা শক্তির উপর একটা ইফেক্ট আসছে। সেই জায়গা থেকেও মানে সব জায়গাতেই মানে এটা তো একটা ধারাবাহিকই নিয়ম যে আপনি প্রতি বছর বছরের পর বছর যদি একই ফসল চাষ করেন, সেক্ষেত্রে মাটি থেকে ওই পার্টিকুলারই ওই উপাদানগুলোই যদি বছরের পর বছর নিতে থাকেন, একটা তো ক্ষতি হবেই। সেই সঙ্গে সঙ্গে আপনার ডিজিজ পেস্ট, অর্থাৎ রোগ পোকাও দীর্ঘদিন ধরে আপনার যেখানে একই জায়গায় একই রকমভাবে সারভাইভ করার জন্য ওদেরও প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এখনো পর্যন্ত আপনারা বারবার মানুষকে সচেতন করছেন, তা সত্ত্বেও চাষি ভাইরা অনেক জায়গাতে নাড়া পুড়িয়ে দিচ্ছে, তো এই নাড়াটাকে বিকল্প হিসেবে জৈব পদার্থ হিসেবে জমিতে ব্যবহার করা, তার কোনো বিশেষ কোনো স্কিম বা সেরকম ব্যবস্থা এসেছে? হ্যাঁ, আমাদের সরকারি উদ্যোগে আমাদের যেটা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আন্ডারে আমরা যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন চাষি ভাইদের সাবসিডিতে মানে এই নাড়াকে প্রসেসিং করার মেশিন রয়েছে। সেক্ষেত্রে আমরা মালচার বলে একটা মেশিন রয়েছে, সেটা হচ্ছে প্রায় একদম নাড়াকে মাটির মধ্যে মিশিয়ে দেবে, বা বেলার বলে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে আপনাকে পুরো ওই মেশিনের মাধ্যমে ওরা আঁটি করে আপনি বাড়িতে খুব অল্প জায়গার মধ্যে একটা লার্জ পরিমাণের খড়কে সংরক্ষিত করতে পারেন গবাদি পশুর খাদ্য হিসাবে। আচ্ছা, এই যে জমিতে এত পরিমাণ কীটনাশক রাসায়নিক সার প্রয়োগ হচ্ছে, তা এতে করে তো চাষি ভাই যারা তাদের তো শরীরে নিশ্চয়ই একটা প্রভাব পড়ছে, হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে একটু আমাদের একটু বলুন। না, এই জন্য আমরা দেখতে চাই যে এই যে একটা দীর্ঘমেয়াদী প্রভাব তো ছিলই, আপনারা দেখতে পাচ্ছেন যে চাষি ভাইদের মধ্যে বিভিন্ন মারণ রোগের পরিমাণ বাড়ছে। সেই জায়গা থেকে আমাদের সরকার অনেক পদক্ষেপই নিয়েছেন যেগুলো অত্যন্ত বিষাক্ত, যেটা মানে লাল মার্কা যে সমস্ত পেস্টিসাইড বা ওষুধ, সেগুলো অনেক ব্যবহারই এখন সরকার অনেক নিয়ন্ত্রণাধীন রেখেছে। আশা করছি আরও চাষি ভাইরা যদি সচেতন হন, আরও বায়োপেস্টিসাইডের দিকে যদি আসেন, উপকার ওনারা ভবিষ্যতের দিকে পাবেন। জমিতে বা ফসলের কোনো রকম সমস্যা হলেই চাষি ভাইরা দেখা যায় সরাসরি ওষুধ দোকানে গেল, ওষুধ দোকানে যারা যেভাবে কথা বললো সেই মতো ওষুধ নিয়ে এসে ওষুধ প্রয়োগ করলো। আদৌ কি এটা সঠিক পদ্ধতি, নাকি একজন কৃষি বিষয়ে যে যিনি পরামর্শ দেন বা আধিকারিকদের সঙ্গে কথা বলে সার প্রয়োগ করা উচিত? না, এক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমরা আমাদের সরকারের যে লাইসেন্সিং ব্যবস্থা আছে তাতে আমরা যে সমস্ত লাইসেন্স হোল্ডারদের দিয়েছি, সেই সমস্ত লাইসেন্স হোল্ডাররা যথেষ্ট পরিমাণে শিক্ষিত, কারণ আমরা গভর্নমেন্ট থেকে তাদের জন্য তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, তারপরেই আমরা লাইসেন্স তাদের জন্য কাছে ইস্যু করেছি। সুতরাং চাষি ভাইদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা লাইসেন্স প্রাপ্ত দোকান থেকেই ওষুধ বা কীটনাশকগুলো ক্রয় করুন, যাতে আপনাদের এই কোনো রকম ক্ষতির এর বাইরেও কোনো চাষি যদি মনে করেন, সেক্ষেত্রে কি দপ্তরের সহায়তা? নিশ্চয়ই, দপ্তর তো সবসময়ই রয়েছে, ব্লক অফিস বা সাব ডিভিশন অফিস বা জেলা অফিস সবসময়ই রয়েছে আপনাদের পাশেই। কৃষকদের জন্য কোনো হেল্পলাইন নাম্বার চালু আছে? কৃষকদের জন্য হেল্পলাইন নাম্বার চালু আছে, এবং সেই সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুরা যদি চান যে সরাসরি আমাদের এতে মানে মেলও করতে পারেন, বা আমাদের মাটির কথা পোর্টালে বিভিন্ন সহায়তা কেন্দ্র আছে, সেক্ষেত্রেও আপনারা সরাসরি ফোন করে যোগাযোগ আসতেই পারেন, কোনো অসুবিধা নেই, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আচ্ছা, বিভিন্ন রাজ্যে শুনেছি কৃষকের যে পরিমাণ জমি সেই পরিমাণ অনুযায়ী তাকে ভাগ করে দেওয়া হয় কোন ফসল কোন সময় কি চাষ করবে, তা এটা কি এই রাজ্যেও চালু হওয়া উচিত বলে আপনি মনে করেন? কিছুটা তো বটেই। আচ্ছা, ভুট্টা চাষের পরিবেশ এ রাজ্যে কি আছে, তাহলে করা যাচ্ছে না কেন? ভুট্টা চাষের পরিবেশ এই রাজ্যে যথেষ্ট পরিমাণ রয়েছে। আমরা
করা, এবং সরকারও এই বিষয়ে যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছে। আমরা বিশেষ করে আমাদের অন্তত মানে হুগলি জেলাতেও বিশেষ করে আমি আপনাকে বলতে পারি যে আমরা যেটা প্রি খারিফ মরশুমে কিন্তু আমরা ভুট্টো চাষের জন্য যথেষ্ট সরকারি প্রকল্পের মাধ্যমে আমরা এগিয়ে এসেছি এবং অনেক ক্ষেত্রেই আমরা সফলতা অর্জন করেছি। আচ্ছা, এখন একটা বিশেষ জিনিস জানা যাচ্ছে এবং যেটা চাষি ভাইরা অনেক আগ্রহী, অ্যাজোলা প্রয়োগ, অ্যাজোলা চাষ, অ্যাজোলা দিয়ে কৃষিকার্য করা বা গবাদি পশুকে খাওয়ানো, এই বিষয়টা যদি একটু আমাদের সংক্ষেপে বলেন। আচ্ছা, অ্যাজোলা আমরা যেটা মূলত দেখতে পাই যে আমাদের পূর্ব ভারতে যেটা অ্যাজোলা চাষ হয় সেটা হচ্ছে অ্যাজোলা পিনাটা বলে অ্যাজোলার একটা প্রজাতি রয়েছে। এই প্রজাতি হচ্ছে আপনার তিনভাবে আমাদের চাষকে উপকৃত করে। একটা হচ্ছে আপনি ধান গাছের যখন আপনি চাষ করছেন, ধান গাছে ও ধানের জমিতে যখন আপনার 5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার জল রয়েছে, ও জলের ওপর একটা স্তর বিস্তার করে। এই স্তর বিস্তার যখন করে, এই স্তর ওই জলের মধ্যে সূর্যালোক প্রবেশে বাধা দেয়। এর ফলে যেটা লাভ হয়, জলের মধ্যে যে সমস্ত ডুবন্ত আগাছা আছে, ডুবন্ত আগাছাগুলো মারা যায়। সেই সঙ্গে সঙ্গে জল প্রয়োগ মানে সূর্যালোক প্রয়োগের না ফলে মাটির মধ্যে যে সমস্ত পোকামাকড়ের যে ইকোসিস্টেম রয়েছে সেটা ধ্বংস হয়। এবং অ্যাজোলার আরেকটা প্রয়োগ রয়েছে, সেটা হচ্ছে অ্যাজোলা হচ্ছে আপনার নাইট্রোজেন সংরক্ষণ করতে পারে। সেই জায়গা থেকে আমার চিরাচরিত গাছের জন্য যেই পরিমাণ ধান গাছের নাইট্রোজেন প্রয়োজন, তার থেকে প্রায় 20 থেকে 30% নাইট্রোজেন কম লাগে। তো সেই জন্য অ্যাজোলা গুরুত্ব আমাদের ধান চাষে অপরিসীম। ইউরিয়ার পরিবর্তে অ্যাজোলা দেওয়া যেতে পারে। হ্যাঁ, মানে ইউরিয়া থেকে যদি আপনি অ্যাজোলা দিয়ে চাষ করেন আর অ্যাজোলা না দিয়ে চাষ করেন, যেই জমিতে আপনি অ্যাজোলা দিয়ে চাষ করেছেন সেই জমিতে প্রায় 25 থেকে 30% কম ইউরিয়া বা নাইট্রোজেন ভর্তি সার আপনাকে প্রয়োগ করলেও চলবে। আজকের এই বিশ্ব মৃত্তিকা দিবস, এই বিষয়টি আপনি কি বলবেন? আজকে বিশ্বে এই মৃত্তিকা দিবসে আমাদের যে এই যে এডি অফিস, এখানে আমাদের মানে খুব ভালো করেই মাটি পরীক্ষার পদ্ধতি আছে। স্যার আমাদের এখানে যারা আধিকারিক ক্যাজুয়াল যারা কাজ করে তাদেরকে পাঠায়, তারা মাটি নিয়ে পরীক্ষা করে আবার ঠিক সময় মতো চাষিদের খবর পাঠিয়ে দেওয়া হয়। আর মাটি তো এখন অনেক রকম পদ্ধতিতেই মাটি খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই যে আমরা এই অফিস থেকে সবসময় নাড়া পোড়ানোর জন্য অনেক রকম সিদ্ধান্ত করে চাষিদের মানা করা হয়েছে, অনেকেই শোনে, কিন্তু এর আগে তো মাটি খারাপ হয়ে গেছে নাড়া পুড়িয়ে। হ্যাঁ, এখনও চলছে, কিন্তু আমরা শক্ত হাতে চাষিদের সব সময় এটা নিয়ে বিবাদ করছি বা বলছি, যাতে না চাষিরা অনেকটাই সচেতন হয়েছে আমাদের বলাতে, বা আমাদের এই অফিস থেকে আমরা জোর করেই বলি চাষিদের যে নাড়া পোড়ানো অপরাধ, কারণ বায়ু দূষণ হবে, প্লাস মাটি ক্ষার হয়ে যাচ্ছে, পরবর্তী স্টেজে হয়তো ফসল ভালো হবে না, আর মানুষের নানাবিধি অসুখ এই নাড়ার দূষণ থেকে আসছে। তো সেই নিয়ে চাষিরা অনেকটাই সচেতন। আচ্ছা, এই যে মাটি পরীক্ষার কথা বলছেন, এই মাটি পরীক্ষা পুরোপুরি কি সম্পূর্ণ বিনামূল্যে হয় এটা? হ্যাঁ, এটা আমাদের একদম সম্পূর্ণ আমরা বিনামূল্যে এই অফিস থেকে করা হয়। প্রতিদিনই কি করা হয় এটা? না, ওটা মোটামুটি একটা নির্দিষ্ট বছরে 4-5 বার যা হয়, নির্দিষ্ট টাইমে যাই, মানে ডেট দিলে, চাষিদের ডেট দিলে সেই ডেটেই যাওয়া হয়। চাষিরা তার জমির মাটি পরীক্ষা এখানে করাতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং মাটি পরীক্ষার পর যা রেজাল্ট আসবে সেই অনুযায়ী এখানে কৃষি বিশেষজ্ঞ যারা আছেন তার পরামর্শ দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ব্যবস্থা এর আগেও নিয়েছে, এখনও নিচ্ছে, পরেও নেবে। মানে আমাদের পরিষেবা এই অফিসের খুব সুন্দর। দিদি, আপনার নাম? আমার নাম মানসী ঘোষ, আমি কৃষি কর্মাধ্যক্ষা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।